সুমাইয়া। আমি দেখতে অত্যন্ত রূপবতী ও নবযৌবনা ছিলাম। প্রতি রাতে আমার শ্বশুরমশাই আমার কক্ষে আমার পাশে ঘুমানোর জন্য এক অদ্ভুত আবদার করতেন। এরপর প্রতিদিন রাত হলেই আমার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার স্বামীও আমার মাঝখানে আমার বয়স্ক শ্বশুরমশাই এসে শুয়ে পড়তেন। একদিন মাঝরাতে আমার মুখ থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে আসে, কারণ আমার শ্বশুর তার নিজের পোশাক খুলে ফেলেছিলেন। শুধু তাই নয়, আমার শ্বশুরমশাই আমার সাথে একসাথে স্নান করার জন্য পাগলামি করতেন। বিয়েটা হয়েছিল আমার স্বামীর সাথে, কিন্তু আমার সাথে অন্যায়ভাবে মজা লুটতেন আমার বৃদ্ধ শ্বশুরমশাই। আসলে আমরা দুই বোন খুব কষ্টের মধ্যে বড় হয়েছিলাম। আমার মা একা হাতে অশেষ কষ্ট করে আমাদের দুই বোনকে লালন পালন করে বড় করে তুলেছিলেন। তারপর অনেক চেষ্টার পর যখন আমার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে, তখন আমার মা ছেলেটির বিষয়ে তেমন কোনো খোঁজখবর না নিয়েই আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি আসি, তখন ফুলশয্যার রাতেই আমার দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়, কারণ যার সাথে আমার বিয়ে হয়েছিল সেই মানুষটি ফুলশয্যার রাতে আমার সাথে ছিলই না। আমার স্বামীর চোখের সামনেই আমার বৃদ্ধ শ্বশুরমশাই আমার সাথে রাতভর ছিলেন। আমার জীবনে ঘটে যাওয়া এই বেদনাদায়ক কাহিনী শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমার কলেজে পড়াশোনা সমাপ্ত হওয়ার পর মা যখন আমার বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেছিলেন, ঠিক সেই সময় একদিন হঠাৎ আমার ভগ্নিপতি আমার দিদিকে নিয়ে আমাদের বাড়িতে এসে মাকে বলেছিলেন যে তিনি নাকি আমার দিদির সাথে আর ঘর করবেন না, তিনি আমার দিদিকে তালাক দিতে চান। এই কথা শুনে আমার মা জামাইবাবুকে অনেক অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু মায়ের বহু অনুরোধ সত্ত্বেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এমনকি আমার দিদিও তার স্বামীর সাথে আর সংসার করতে আগ্রহী ছিল না। সেও এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চেয়েছিল এবং জামাইবাবুকে তালাক দিতে প্রস্তুত ছিল। আমিও মা অনেক চেষ্টা করেছিলাম তাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। দিদি তার শ্বশুরবাড়ি ফিরে যেতে কিছুতেই রাজি হয়নি। পরে আমরা জানতে পারি যে আমার জামাইবাবু নাকি আমার দিদিকে প্রায়ই মারধর করত। শুধু তাই নয়, আমার দিদির শ্বশুর শাশুড়িও তার গায়ে হাত তুলত এবং তারা সকলে মিলে আমার দিদির উপর অকথ্য অত্যাচার চালাত। এমনকি আমার জামাইবাবুর অন্য নারীদের সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল। আমার দিদি এই সমস্ত কিছু জেনে গিয়েছিল এবং যখন সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করত, তখন আমার জামাইবাবু তাকে প্রহার করত। এই কারণেই অনেক চেষ্টা সত্ত্বেও আমিও মা, দিদি ও জামাইবাবুর সম্পর্কটা ঠিক করতে পারিনি। দিদি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে সে আর কোনোদিনও তার শ্বশুরবাড়িতে ফিরে যাবে না। সেদিন থেকে আমার দিদি, মা ও আমি একসাথেই আমাদের এই বাড়িতে থাকতাম। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন প্রতিবেশীরা জানতে পারল যে আমার দিদি ও জামাইবাবুর সম্পর্ক ভেঙে গেছে, তখন সমাজের মানুষ আমার মাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। তারা বলতো, তোমার বড় মেয়ের জন্য এবার তোমার ছোট মেয়ের বিয়ে দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, কারণ আমার বড়দি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের বাড়িতে থাকছে। এই অজুহাতে কোনো ছেলে নাকি আমাকে বিয়ে করতে চাইবে না। এই সব কথা শুনে আমার মা আমার দিদিকে বোঝাতো যে তুই যদি এখানেই থেকে যাস তাহলে তোর ছোট বোনের বিয়ে কি করে হবে। কিন্তু মায়ের এত অনুরোধ সত্ত্বেও আমার দিদি নিজের শ্বশুরবাড়ি ফিরতে রাজি হয়নি। সেদিন থেকে আমার মা আমার বিয়ের চিন্তায় খুব উদ্বিগ্ন থাকতেন এবং মা আমাদের পাড়ার সকলকেই আমার বিয়ের জন্য একটি ভালো পাত্রের সন্ধান করতে বলে রেখেছিলেন। এর কিছুদিন পরেই আমাদের পাশের বাড়ির রহিমা খালা আমার জন্য একটি সম্বন্ধ নিয়ে আসেন। একটি পাত্রের খোঁজ পাওয়া মাত্রই আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েন যে ছেলেটির বিষয়ে ভালোভাবে খোঁজখবর না নিয়েই শুধু তার ভালো বেতনের চাকরি দেখে আমার বিয়ে সেই ছেলেটির সাথে দেওয়ার জন্য মনস্থির করে ফেলেন। ছেলেটি যখন তার একজন বন্ধুকে নিয়ে আমাকে দেখতে আসে, তখন প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করে এবং বিয়েতে রাজি হয়ে যায়। ছেলেটির নাম ছিল চৌধুরী। ছেলেটি আমাকে দেখা মাত্রই বিয়ে করতে রাজি হয়ে যাওয়ায় আমার মা আনন্দে আত্মহারা হয়ে পড়েন এবং সেদিনই আমার বিয়ে করিমের সঙ্গে পাকা করে ফেলেন। বিয়ে পাকা করার আগেই আমার দিদি আমার মাকে আড়ালে ঘরের ভেতরে ডেকে আমার সামনেই বলেছিল, মা, তুমি এটা কি করছো? ছেলেটা তার বোনকে একা দেখতে চলে এসেছে। সে তার বাবা, চাচা কি দাদা কিংবা কোনো আত্মীয় স্বজনকেই সাথে নিয়ে আসেনি। আচ্ছা, তুমিই বলো, ছেলেটার কি কোনো আত্মীয় পরিজন নেই? আর তুমি ছেলেটার ব্যাপারে ভালোভাবে যাচাই না করে প্রথম দেখাতেই আমার বোনের বিয়ে ঠিক করে ফেললে। আমার তো ছেলেটাকে ঠিক মনে হচ্ছে না মা। আমার ছেলেটার উপর কেমন যেন সন্দেহ হচ্ছে, কারণ সে একাই চলে এসেছে বিয়ে পাকা করতে। শুনেছে ছেলেটার বাবা আছেন, তাহলে তো তিনি তার বাবাকে নিয়ে আসতে পারতেন। দিদির কথা শুনে তখন আমার মা রেগে গিয়ে দিদিকে অনেক কটু কথা শুনিয়েছিলেন। মা বলেছিলেন, তুই তো নিজে সংসার করতে পারলি না, নিজের সংসার ভেঙে আমার বাড়িতে এসে বসে আছিস, আর এখন তুই আমার ছোট মেয়ে সংসারও হতে দিবি না। তোর তো সব কিছুতেই কেবল সন্দেহ, আর এই সন্দেহের কারণেই আজ তোর সংসারটা ভেঙেছে। আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি।
ওই বাড়িতে শাশুড়ি নেই, শুধু একজন শ্বশুর আছে। তাহলে তো তোর বোন সেখানে সুখে থাকবে, কাজের চাপ কম হবে, কারো সাথে কোনো বিবাদ হবে না। ছেলেটাও বেশ ভালো চাকরি করে, এর চেয়ে বেশি আমাদের আর কি চাই? আমরা গরিব মানুষ, ছেলেটা যে আমার মেয়েকে পছন্দ করেছে এটাই তো আমাদের পরম সৌভাগ্য। না হলে তো কোনো ছেলেই তোর বোনকে বিয়ে করতে রাজি হতো না। এটা শুনে যে তার বড়দি নিজের সংসার ভেঙে মায়ের বাড়িতে পড়ে আছে, তাই আমি এই বিয়েতে কোনো বাধা চাই না। আমি যা করছি আমাকে সেটা করতে দে। মায়ের কথা শুনে আমি ভয়ে আর কোনো কথা বলতে পারিনি। এরপর অল্প কিছুদিনের মধ্যে আমার বিয়ে করিমের সাথে হয়ে যায়। বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে আসি তখন দেখি যে আমার শ্বশুরমশাই একদম শয্যাশায়ী। তিনি হাঁটতেও পারতেন না, একটি হুইল চেয়ারেই সর্বদা বসে থাকতেন। আমি তো এটা ভেবে খুব আনন্দিত ছিলাম যে আজ আমাদের বাসর রাত এবং আমার শ্বশুরবাড়িটা অনেক বিশাল ও সুন্দর। শ্বশুরবাড়িতে পা রাখার সাথে সাথেই আমি খুব খুশি হয়েছিলাম এবং তখন আমার মনে হয়েছিল মা যা করেছেন ভালোই করেছেন। বাসর রাতে যখন আমি বরের অপেক্ষায় বসেছিলাম তখন কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরের ভেতরে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপর সে যখন আমার কাছে এসে আমার হাতটা ধরে তখন আমার হৃৎস্পন্দন অনেক বেড়ে যায় এবং লজ্জায় আমার মুখ লাল হয়ে ওঠে। আমার স্বামী আমাকে অনেক স্নেহ করে বলল, তুমি এতটাই রূপসী যে তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সারা জীবন তোমার পাশে থাকব এবং তোমার সকল সুখ দুঃখে তোমার সঙ্গ দেব। তুমিও আমাকে কথা দাও যে তুমি আমার পরিবারের খেয়াল রাখবে। যদিও আমার পরিবারে আমার একমাত্র বাবা ছাড়া আর কেউ নেই। আমার বাবা যেহেতু একজন অক্ষম মানুষ, তাই আমার বাবার দেখাশোনা তোমাকেই করতে হবে। উনি অনেক দয়ালু মানুষ, তুমি যদি ওনার সেবা করো তাহলে তুমি একটা বড় দায়িত্ব পালন করবে। শুধু তাই নয়, উনি এতটাই উদার যে তুমি ওনার যত্ন নিলে উনি তোমাকে সব কিছু উজাড় করে দেবেন। তোমার আসার আগে পর্যন্ত এতদিন আমি আর কাজের মাসি মিলে আমার বাবার যত্ন নিতাম। যদিও আমি বেশিরভাগ সময় শহরেই থাকি, তাই কাজের মাসিদের ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম যেন তারা ভালোভাবে আমার বাবার যত্ন নেয়। আর আমি প্রতি সপ্তাহে শুধু বাবার জন্যই বাড়ি আসতাম এবং বাবার খেয়াল রাখতাম, কারণ কাজের মাসিরা আমার মতো করে আমার বাবার যত্ন নিত না। তারা শুধু দায় ছাড়া কাজ করত এবং মাস শেষে টাকা নিয়ে চলে যেত। তাই এখন থেকে তুমি আমার বাবার যত্ন নেবে তো? আমাকে কথা দাও যে তুমি আমার অসুস্থ বাবার খেয়াল রাখবে। আমি তখন মন থেকেই আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে আমি আমার শ্বশুরমশাই যত্ন নেব। এরপর আমার স্বামী যখন আমাকে আদর করার জন্য আমার কাছে আসে ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। সে অনেক আদর করে আমার গালে হাত বুলিয়ে বলল, তুমি একটু আমার জন্য অপেক্ষা করো। আমি ফোনটা ধরে নিই, হয়তো আমার অফিস থেকে কোনো জরুরি ফোন এসেছে। স্বামীর ভালোবাসা মিশ্রিত মধুর কথা শুনে আমি এটা ভেবে খুব খুশি হয়েছিলাম যে আমি একজন ভালো জীবনসঙ্গী পেয়েছি যে আমাকে খুব ভালোবাসবে। তারপর আমার স্বামী যখন তার ফোনটা ধরে তখন ফোনটা ধরার সাথে সাথেই সে কপালে হাত দিয়ে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। স্বামীর কান্না দেখে আমি অনেক ঘাবড়ে গিয়ে ও ভয় পেয়ে বিছানা থেকে দ্রুত নেমে তার কাছে আসতেই সে আমাকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। আমি যখন তার কান্নার কারণ জানতে চাই তখন সে বলে, সুমাইয়া, আমার অফিসে আগুন লেগে গেছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। এই বলে আমার স্বামী আমার মাথায় খুব ভালোবেসে হাত বুলিয়ে বলেছিল, তুমি নিজের এবং আমার বাবার খেয়াল রাখবে। আমি হয়তো এখন বেশ কিছুদিন বাড়ি ফিরে পাবো না। এই বলে আমার স্বামী তড়িঘড়ি করে হাতে একটা সুটকেস নিয়ে সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এসব কী হচ্ছে। একটা মুহূর্তের মধ্যে আমার জীবনের সব কিছু ওলটপালট হয়ে গিয়েছিল। আমার ভালোবাসার মানুষটি প্রথম রাতেই আমার থেকে দূরে চলে গিয়েছিল। বাসর রাতেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর আমি কিছুই করতে পারিনি। মনে শুধু বেদনা নিয়েই ছিলাম। সেদিন বাসর রাতে স্বামীকে ভেবে আমি একাই সারা রাত কাটিয়েছিলাম। একে তো আমি ওই বাড়িতে নতুন ছিলাম, তার উপর প্রথম রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে শহরে চলে গিয়েছিল, তাই সারা রাত আমার ঠিকমতো ঘুম হয়নি। আমি তো সারা রাত এপাশ ওপাশ করেই কাটিয়ে দিয়েছিলাম। তারপর জানি না কখন ভোরের দিকে আমার ঘুম চলে আসে। সকালবেলা যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন মনে হলো কেউ যেন আমার গায়ে স্পর্শ করছে এবং আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছেন। চোখ খুলতেই আমি চমকে উঠি, কারণ আমার শ্বশুর মশাই আমার ঘরের ভেতরে ঢুকে আমার কাছে এসে গায়ে হাত দিয়ে জাগানোর চেষ্টা করছিলেন। সকালবেলা হঠাৎ করে শ্বশুর মশাইকে আমার ঘরের ভেতরে দেখে আমি ভয়ে চমকে উঠেছিলাম। তারপর আমি যখন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিজের পোশাক ঠিক করে শ্বশুর মশাইকে জিজ্ঞেস করলাম যে, বাবা, আপনি এখানে কি করছেন? আপনার কি কিছু প্রয়োজন? তখন আমার শ্বশুর মশাই মুচকি হেসে আমার দিকে তাকিয়ে
বললেন, বৌমা, কাজের মাসি তো জানিয়ে দিয়েছে যে সে আর আমার দেখাশোনার কাজ করবে না, তাই আজ থেকে তোমাকেই আমার দেখাশোনা করতে হবে। আমি তো সকালবেলা স্নান করার পরেই খাবার খাই, তাই তুমি যদি আমাকে একটু স্নান করিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। শ্বশুরকে স্নান করাতে হবে, এই কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকার পর আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, আমি আপনাকে কি করে স্নান করাতে পারি?